পরিচয় পর্বটা দেখছি। আমি রিফাত রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক। আমার পাশে আছে আব্দুল হান্নান মাসুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। আর তার পাশে আছে মাহিন সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। আমরা যখন আন্দোলন করেছিলাম, আমরা ব্লকের কর্মসূচি, বাংলা ব্লকের মতো গিয়ে কঠোর কর্মসূচি দিয়েও আমরা সরকারের সাড়া পাইনি। এবং এমনও কথা বলা হয়েছে যে আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে যাবে, একটা পর্যায়ে তারা হাল ছেড়ে দেবে। কিন্তু পরবর্তীতে যখন এই আন্দোলনকে সরকার একটি শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস পর্যায়ে নিয়ে যায় এবং সহিংসতা পর্যায়ে নিয়ে আজকের যে পরিস্থিতি, আজকের যেই মিথ্যা মামলা, গুম, খুন, হয়রানির পরিস্থিতি, এর দায় পুরোপুরি সরকারের। সরকারই উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি করেছে এবং সরকারই এই পরিস্থিতির জবাব দেবে। এবং তারাই এই পরিস্থিতিটিকে কিভাবে স্বাভাবিক করতে যায়, এর দায় পুরোপুরি তাদের উপরই বর্তায়। তো আপনারা জানেন যে আমাদের যে তিনজন সমন্বয়ক যারা চিকিৎসা নিচ্ছিলেন গণস্বাস্থ্য হাসপাতালে, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং হলো গিয়ে আবু বাকের মজুমদার, তাদেরকে হলো গিয়ে এই শুরুতে গুম করা হয়েছিল এবং তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। পরবর্তীতে ছেড়ে দেওয়ার পর আবারও তাদেরকে হলো গিয়ে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। যদি গুম করাই হয়েছিল, পরবর্তীতে জানানো হয়েছে যে তাদেরকে ডিবি অফিসে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। একজন অসুস্থ মানুষ যাদেরকে নির্যাতিত করা হয়েছে, যাদেরকে নির্যাতন করা হয়েছে, তারা চিকিৎসা নিচ্ছিলেন। সেই চিকিৎসা নেওয়া মানুষদেরকে আবার তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করার নামে তাদেরকে হেনস্থা করা। এবং শুধু তারাই নয়, তাদের সাথে নাহিদ ইসলামের যে ওয়াইফ, তিনিও কিন্তু তাদের সাথে ছিলেন। অর্থাৎ যেই আন্দোলনের সাথে সম্পর্কিত নয়, ফ্যামিলি মেম্বার হওয়ার জন্য তাকেও কিন্তু একই ধরনের সমস্যার সম্মুখীন করা হচ্ছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা বলেছিলাম আমাদের এক দফাতে আইন পাশ করতে হবে এবং আইনটা কিভাবে পাশ করতে হবে, কত পার্সেন্ট হবে, সেই সম্মিলিত জায়গা থেকে আমরা বলেছিলাম যে একটি কমিশন গঠন করতে হবে এবং কমিশন গঠন করতে হবে যে তাদের স্টেক হোল্ডার, সমস্ত স্টেক হোল্ডার। আমরা স্টেক হোল্ডারদের ভিতরে বলেছিলাম যে স্টুডেন্ট যারা আছে, চাকরি প্রত্যাশী যারা আছে, যারা হলো গিয়ে শিক্ষাবিদ যারা রয়েছে, গভর্নমেন্ট যারা রয়েছে, আইন সমাজে যারা রয়েছে। কারণ আপনারা দেখছেন 2018 সালে যে আমাদের যে পরিপত্র বহাল করা হয়েছিল এবং পরবর্তী পরিপত্র বাতিল করা হয়েছিল, সেটা আইনি জটিলতা, আইনি মারপ্যাচের কারণে। তাই আমাদের যাতে আইনি জটিলতা, আইনি মারপ্যাচের আবার স্বীকার করতে না হয়, পরিপত্র খেলার যে ব্যাপারটা আছে, সেই ব্যাপারটা যাতে আর না থাকে, তাই আমরা এটাকে কঠোরভাবে দমন করতে চেয়েছি, তাই আমরা কঠোরভাবে এটাকে নিষেধ করতে চেয়েছি। তো আমরা এই জন্য আমরা বলেছিলাম যে একটি কমিশন গঠন করতে হবে এবং সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটি হলো গিয়ে একটি কমিশন গঠন করে এবং সেই কমিশন রায় দেবে। সেই কমিশন একটা হলো গিয়ে সিদ্ধান্ত দেবে যে কত পার্সেন্ট কোটা হতে পারে, কিভাবে হতে পারে এবং তার উপর ভিত্তি করে সংসদে আইন পাস করতে হবে। কিন্তু কোনো কমিশন গঠন করা হয়নি। শুরুতে আমাদের কথার আমলে নেওয়া হয়নি, পরবর্তীতে হলো গিয়ে যখন চাপে পড়া হয়েছিল, যখন একটি শান্তিপূর্ণ আন্দোলনকে গুম, লাশের আন্দোলন, লাশের রাজনীতি বানানো হয়েছিল, মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর মাধ্যমে ডিজিটাল, অনলাইন, অফলাইন ক্র্যাকডাউন তৈরি করে, কারফিউ জারি করে এই হত্যাকাণ্ডগুলো করা হয়েছিল, তখন তড়িঘড়ি করে আবার সেই প্রজ্ঞাপন খেলা, আবার সেই পরিপত্র খেলা হয়েছে। বাংলাদেশের ছাত্র জনতা এই পরিপত্র খেলা পা দেবে না। তাই আমরা এই সরকার যে আমাদের এক দফা দাবি মেনে নিয়েছে বলে বলতেছে, আমরা তাদেরকে এই দাবিটিকে নাকচ করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্পষ্টভাবে বলতে চায় যে এই আমাদের যে এক দফা ছিল, সেই এক দফা দাবি কোনোভাবে বাস্তবায়িত হয়নি। সেই সাথে আমরা হলাম গিয়ে আমাদের যে আমাদের এই আন্দোলনের উপর ভিত্তি করে সারা বাংলাদেশে হলো গিয়ে শিক্ষার্থীদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে এবং ভয় ভীতি, একটা ভয়ের সংস্কৃতি তৈরি করে এই আন্দোলনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি বলতে চাই, স্পষ্ট করে বলতে চাই, এই যে সরকার যেই ধরনের প্রচেষ্টা করছে, এগুলো পাকিস্তানিদের টোন, এটি ইয়াহিয়া খানের টোন। ইয়াহিয়া 71 সালে একই ধরনের কথা বলেছিল, বাড়িতে বাড়িতে মিলিটারি পাঠাতো, বাড়িতে বাড়িতে রাজাকার পাঠাতো এবং জিজ্ঞেস করতো যে ইস ঘর পে মুফতি লোগ হ্যায় ক্যা। এখন 2024 সালে স্বাধীনতার 53-54 বছর পরেও এসে আমাদেরকে ঘরে ঘরে যায়, পুলিশ যায়, ডিবি যায়, ডিজিএফআই যায়, সরকার দলীয় লোকেদের ক্যাডার, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের ক্যাডাররা গিয়ে জিজ্ঞেস করে যে এই ঘরে ছাত্র আছে কিনা। অর্থাৎ ছাত্র হওয়াটা এই দেশে তাদের উপর যে নির্যাতন করা হবে, তাদের উপর হামলা করা হবে, তাদের উপর মামলা করা হবে, তাদেরকে হত্যা করা হবে, তার লেজিটিমেসি তৈরি করছে। একই রকম ভাবে এই রকম ঘৃণ্য কাজকর্ম পৃথিবীর ইতিহাসে আর আছে বলে আমাদের জানা নেই। সেই সাথে আমরা বলতে চাই যে সিভিলিয়ানদের উপর যেভাবে অ্যাটাক করা হয়েছে, যুদ্ধ পরিস্থিতিতেও কখনো সিভিলিয়ানদের উপর, নিরস্ত্র সিভিলিয়ানদের উপর অ্যাটাক করা যায় না। কিন্তু আপনারা দেখতে পেয়েছেন আমাদের সব থেকে বড় উদাহরণ আমাদের রংপুরের শহীদ আবু সাইদ ভাই। সে নিরস্ত্র ছিল, সে 2 হাত উন্মুক্ত করে দিয়েছিল।
সেই দুই হাত উন্মুক্ত করা নিরস্ত্র একজন মানুষকে যখন পুলিশ গুলি করে এবং তার ভিডিও বার্তাটা সারা পৃথিবীতে ছড়িয়ে যায়, তার ভিডিও সারা পৃথিবীতে ছড়িয়ে যায়, তখন বোঝা যায় যে এখানে কোনো প্রকার ভায়োলেন্স স্টুডেন্টরা ক্রিয়েট করেনি। এই যে ভায়োলেন্স, এটা পুরোপুরি সরকারের মদদে, সরকারি পরিকল্পনায় এই আন্দোলনকে দমানোর জন্য রক্ত দিয়ে, বুলেট দিয়ে এই আন্দোলনকে দমিয়ে ফেলার একটা কৌশল। আপনারা দেখেছেন ইউনাইটেড নেশনস এর লোগোকৃত, তার ড্রয়িংকৃত হেলিকপ্টার, ট্যাঙ্ক, এগুলো রাস্তায় নেমে শিক্ষার্থীদের উপর গুলি করা হয়েছে। যেই ওয়েপন্স গুলো শান্তি রক্ষার কাজে ব্যবহার করার কথা ছিল, সেই ওয়েপন্স গুলোকে আজ কি করা হচ্ছে, দেশের শান্তি বিঘ্নিত করে, দেশের শান্তিকে জাহান্নামে পাঠিয়ে, বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিভিলিয়ান কিলিং, স্টুডেন্টস কিলিং এর কাজে ব্যবহার করা হচ্ছে। আমি ইউনাইটেড নেশনস এর কাছে, আন্তর্জাতিক সমাজের কাছে আহ্বান করতে চাই যে এই যারা এই কাজগুলো করেছে, আপনারা তাদের থেকে জবাবদিহিতা নিন। তারা যদি জবাবদিহিতা তারা করতে পারবেন, এটা আমরা নিশ্চিত করতে পারি, কারণ ম্যাস কিলিং, গণহত্যার কোনো জবাবদিহিতা করা যায় না। গণহত্যা হচ্ছে বাংলাদেশে, এটা সুস্পষ্ট কথা। এই গণহত্যার বিচার আমরা বিশ্ববাসীর কাছে চাই। সেই সাথে আমরা আরো কথা বলতে চাই যে দ্রুততম সময়ে আমাদের যে সমন্বয়ক, সহ সমন্বয়ক সহ যারাই রয়েছে, তাদের নামে যদি মিথ্যা হামলা মামলা গুলো করা হচ্ছে, এগুলো প্রত্যাহার করতে হবে, মুক্ত করতে হবে। আপনারা একটা জিনিস নিয়ে আমাদের প্রায়শই কোয়েশ্চেন করছেন, 8 দফা এবং 9 দফার ব্যাপার নিয়ে। তো আমরা স্পষ্ট করেই বলতে চাচ্ছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা অফিসিয়াল ঘোষণা যে 8 দফা এবং 9 দফার যে ঘটনা হয়েছিল, দুটোই প্রায় কাছাকাছি এবং দুটোর সাথে নীতিগতভাবে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো বিরোধ নেই। তবে এই সিদ্ধান্তটা, যে 8 দফা এবং 9 দফার যে ব্যাপারটা হয়েছিল, সেটা হয়েছিল হলো কি, আমরা যেহেতু তখন একটি ডিজিটাল ক্র্যাকডাউন, অনলাইন অফলাইন ক্র্যাকডাউন কার্ফিউর মাঝে ছিলাম, আমাদের মাঝে যোগাযোগ বিচ্ছিন্নতা ছিল, আমরা একত্রিত হতে পারিনি, আমরা সমন্বিতভাবে একটি সিদ্ধান্ত নিতে পারিনি, তাই দুই ধরনের বার্তা চলে আসছে। আমরা চাই, এখনো আমাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে, গৃহবন্দী করার মাধ্যমে, গুম করে ফেলার মাধ্যমে, নির্যাতনের মাধ্যমে আমাদেরকে একত্রিত করতে দেওয়া হচ্ছে না, আমাদের সংগঠিত করতে দেওয়া হচ্ছে না। যখনই আমরা একত্রিত হতে পারবো, আমাদের যে ফাইনাল যে দফাটা, সেটা আমরা পৌঁছাতে পারবো। তবে এটা আমরা স্পষ্ট করে বলছি, 8 দফা এবং 9 দফা দুটোই পাশে একই ধরনের কথা, দুটোই শিক্ষার্থী এবং বাংলাদেশের ছাত্র নাগরিকদের সম্মিলিত যে গণ দাবি, সেই দাবির কথা বলে। দুটোর সাথে আমাদের মানসিক যে কনসেন্ট, সেই কনসেন্টটা আমাদের রয়েছে।